কোষ কি কি হয় সেগুলো একটু আমরা তো জানতে পেরেছি। আজকে আমরা কোষ বিদ্যা নিয়ে পড়ব। আচ্ছা, কোষ বিদ্যা নিয়ে পড়তে গেলে কোষটা আবিষ্কার হয়েছে কোথা থেকে সেই ইতিহাসটা একটু জানবো। যেমন কোষ বিদ্যার কি প্রথম কোষ যিনি আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। কি বললাম বিজ্ঞানী নাম? বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কার করেন। তখন তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেই কোষটা কিন্তু ছিল মৃত কোষ। তিনি তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোষটা আবিষ্কার করেছিলেন। তাহলে প্রথম কোষ কি আবিষ্কার করলেন? বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে পর থেকে অর্থাৎ মৃত কোষ আবিষ্কার করলেন। এরপর বিজ্ঞানী লিওনভ 1674 সাল নাগাদ তিনি জীবিত কোষ আবিষ্কার করলেন। বুঝতে পারছো? কিন্তু এই কোষ ধারণাটা কি বদলে দিল বিজ্ঞানী নল ও রুস্কার তৈরি 1932 সালে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। বিজ্ঞানী নল ও রুস্কার ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা এই অণুবীক্ষণ যন্ত্রগুলো জানার আগে জেনে নাও, যেমন প্রথমে যে আবিষ্কার হয়েছিল অণুবীক্ষণ যন্ত্র, তার মাধ্যমে একটি বস্তুকে 15 থেকে 20 গুণ বড় করে দেখানো হতো। আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোনো বস্তুকে 2000 থেকে 3000 গুণ বড় করে দেখানো হতো। কিন্তু যখন বিজ্ঞানী নল ও রুস্কার ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলো, তার মাধ্যমে একটি বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখানো সম্ভব। বিজ্ঞানী স্লেডেন ও সোয়ান কোষ তত্ত্ব প্রবর্তন করেন। তারা কোষ তত্ত্ব কে প্রবর্তন করেন? তাহলে আমি যেটা বললাম, প্রথম কোষ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রবার্ট হুক। কিন্তু কোষটা কিরকম ছিল? জীবিত কোষ কে আবিষ্কার করলেন? বিজ্ঞানী রবার্ট হুক। আর কোষ তত্ত্ব কে প্রবর্তন করলেন? বিজ্ঞানী স্লেডেন ও সোয়ান। দেখো, একটা দেখবে দেওয়াল যেমন ইটের পর ইট নিয়ে গঠিত হয়, সেরকম আমাদের এই জীবদেহ একটার পর একটা কোষ দ্বারা গঠিত হয়েছে। এখন অনেকগুলি কোষ নিয়ে যেমন জীবদেহ গঠিত হয়েছে, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে। সেরকম তোমরা এখন প্রশ্ন করবে, স্যার অনেকগুলো কোষ নিয়ে তো জীবদেহ গঠিত হয়েছে, একটি কোষযুক্ত জীব কি নেই? একটি কোষযুক্ত জীবও আছে। একটি কোষযুক্ত উদ্ভিদের যদি নাম বলি তাহলে হবে ক্লামাইডোমোনাস। আর এক কোষ যদি জীব দেখি তাহলে সেটা হবে প্রাণী, যদি বলি সেটা হবে কি বলো? অ্যামিবা। একটা কোষে এরা এই একটা কোষের মাধ্যমে কোষের যাবতীয় প্রায় বিপাক ক্রিয়া এরা সম্পন্ন করে। তাহলে এরা যাবতীয় বিপাক ক্রিয়া কিসের মাধ্যমে সম্পন্ন করে? একটি মাত্র কোষের দ্বারা বিপাক ক্রিয়াটা সম্পন্ন করে। তাহলে আমি বললাম একটি এককোষী প্রাণীর নাম কি? অ্যামিবা। একটি এককোষী উদ্ভিদের নাম কি? ক্লামাইডোমোনাস। তাই তো? এরা এই একটি কোষের মাধ্যমে যাবতীয় বিপাক ক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা দেখো, কোষ কাকে বলবে এর সংজ্ঞা বলছে কি? কোষটা পড়ো, প্রথমে বলছে কি? প্রভেদক ভেদ্য পর্দা বেষ্টিত। কোষটা কি বলেছে বলো? প্রভেদক ভেদ্য পর্দা। আচ্ছা, প্রভেদক ভেদ্য মানে কি? দেখো, ভেদ্য মানে হচ্ছে সেই কোষের মধ্যে দ্রাব এবং দ্রাবক, উভয়ই চলাচল করতে পারে, তাকে বলবো ভেদ্য। যদি কোনো দ্রাবকের বিশেষ কিছু উপাদান শুধুমাত্র চলাচল করতে পারে বা কোষের মধ্যে যাতায়াত করতে পারে, তাকে বলবো কি বলো? প্রভেদক ভেদ্য। তাকে কি বলবো বলো? প্রভেদক ভেদ্য। তাহলে প্রভেদক ভেদ্য কি বুঝতে পারলে? শুধুমাত্র পার্টিকুলার কিছু এলিমেন্ট যখন যাতায়াত করতে পারে তখন তাকে কি বলা হয় বলো? প্রভেদক ভেদ্য। আচ্ছা, এই কোষের সবচেয়ে যদি বাইরের আবরণটা দেখি প্রাণীদের ক্ষেত্রে, তাহলে প্রাণী কোষের সবচেয়ে বাইরের আবরণীটার নাম কি? কোষ পর্দা। তাহলে প্রাণী কোষের সবচেয়ে বাইরের আবরণীর নাম কি? কোষ পর্দা। আর উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণের নাম কি বলো? কোষ প্রাচীর। আমি যদি বলি বলতো উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণের নাম কি? সূচক কোষ। বলতো উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণের নাম কি বলো? কোষ প্রাচীর। বলো কোষ প্রাচীর। আর কোষ। আচ্ছা, এই দাঁড়াও তো, দেবপ্রিয় দাঁড়াও তো, বলো তো
প্রাণী কোষের সবচেয়ে বাইরের উপাদানের নাম কি? কোষ পর্দা। তাহলে প্রাণী কোষের বসে দাও। তাহলে প্রাণী কোষের সবচেয়ে বাইরের আবরণীটার নাম কি? কোষ পর্দা। আর উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণীটার নাম কি? কোষ প্রাচীর। বুঝতে পেরেছো? তাহলে এবারে দেখো কোষ পর্দা আর কোষ প্রাচীর এদের কাজ কি। এখন কোষ পর্দা কি করে না, কোষের মধ্যে যাবতীয় যে অঙ্গাণুগুলো প্রোটোপ্লাজমের উপর ভাসমান অবস্থায় থাকে সেইগুলোকে একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে ধরে রাখে কোষের মধ্যে। প্রাণী কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে কোষ পর্দা। আর উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে কি আছে বলো? কোষ প্রাচীর। আচ্ছা দেখো এইখানে হচ্ছে একটা কোষ প্রাচীর আছে, এখানে একটা কোষ প্রাচীর আছে, এখানে একটা কোষ প্রাচীর আছে, আবার একটা কোষ যখন গঠিত হবে তখন আবার একটা কোষ প্রাচীর থাকবে, তাই তো? এই যে পাশাপাশি দুটো কোষ প্রাচীর আছে, এদের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে এক কোষের যাবতীয় কোষীয় অঙ্গাণু, কোষীয় রস অন্য কোষে, আবার এই কোষের কোষীয় রস অন্য কোষে যাতায়াত করতে পারে। এই যাতায়াত করতে পারে এর কারণ কি? এই কোষ পর্দার দুটি কোষ প্রাচীরের মাঝখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার মাধ্যমে এক কোষের যাবতীয় বস্তু আর এক কোষে সহজেই যাতায়াত করতে পারে, যাকে বলা হচ্ছে প্লাজমোডাসমাটা। কি বলা হয় বলো? প্লাজমোডাসমাটা। আচ্ছা, প্রাণী কোষের এই যে কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রাণী কোষের কোষ পর্দা আর উদ্ভিদ কোষের কি বলো? কোষ প্রাচীর। দেখো প্রাণী কোষের কোষ পর্দা সাধারণত এই তিনটি স্তর দ্বারা গঠিত। কোষ পর্দাটাকে যদি আমরা একটা এই স্তর হিসেবে কল্পনা করি, প্রোটিন, মুখে বলো প্রোটিন, প্রোটিন। কোষ পর্দার আবরণীটা কি কি নিয়ে করতে বলো? পিএলপি মানে কি? পিএলপি মানে কি? প্রোটিন। মুখে বলো প্রোটিন। আচ্ছা, এটা আমাদের কোষ পর্দার গেল, তাই তো? আমরা যদি কোষ প্রাচীরটা দেখি, আমরা যদি একটু কোষ প্রাচীরটাকে ভালো করে পড়ার চেষ্টা করি, দেখবো কোষ প্রাচীরটা সাধারণত তিনটা স্তরে বিভক্ত। কোষ প্রাচীর কত স্তরে বিভক্ত বলো? কোষ প্রাচীর তিনটি স্তরে বিভক্ত। একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর, আরেকটা হচ্ছে মধ্য প্রাচীর বা ল্যামেলা, মধ্য পর্দা বা ল্যামেলা, আরেকটা হচ্ছে অন্তঃপর্দা। বুঝতে পারছো? তাহলে এই যে প্রাথমিক প্রাচীর বা যেটাকে কোষ প্রাচীরের আমরা কি বলছি? মুখ্য প্রাচীর। মানে কোষের, উদ্ভিদ কোষে প্রথম যদি আমরা একটা কোষকে নিই, তার সবচেয়ে বাইরের আবরণীটার নাম কি? কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি বলো? কোষ প্রাচীর। এই প্রাচীর, দুই হচ্ছে মধ্য পর্দা বা ল্যামেলা, আর তিন হচ্ছে কি বলো? অন্তঃপ্রাচীর। আচ্ছা, এই প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর এটা সাধারণত কি দ্বারা গঠিত হয় বলো? সেলুলোজ দ্বারা গঠিত হয়। আচ্ছা, তোমরা এই জায়গাটা একটু খাতায় লিখে নাও। তাহলে কোষ প্রাচীর থেকে কত ভাগে ভাগ করছি বলো? এক। কি বলবে? প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর। দুই কি বলবে? মধ্য পর্দা বা ল্যামেলা। আর তিন কি বলবে? গৌণ প্রাচীর। তিন নম্বর কি বলবে বলো? গৌণ প্রাচীর। আচ্ছা, এই যে প্রাথমিক বা মুখ্য প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তর। মানে কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর। আমি যদি একটা কোষ প্রাচীরকে ভাগ করি, কোষ প্রাচীরটা কত ভাগে ভাগ হবে? আমি এখানে লিখলাম কোষ প্রাচীর। কোষ প্রাচীরের অপর নাম কি জানো? এই কোষ প্রাচীরকে আমরা কোষ প্রাকারও বলতে পারি। আচ্ছা, এই কোষ প্রাচীরের তাহলে আমরা কত ভাগে ভাগ করলাম? কটি স্তর বলো? তিনটি স্তর। প্রথম স্তরটার নাম কি? একটা হচ্ছে মধ্য পর্দা বা ল্যামেলা, মধ্য পর্দা বা ল্যামেলা। আরেকটা কি বলো? প্রাথমিক প্রাচীর। আরেকটা কি বলো? হ্যাঁ, গৌণ প্রাচীর। আচ্ছা, প্রাথমিক প্রাচীরটা কি নিয়ে গঠিত হয়?
প্রাথমিক প্রাচীরের মূল উপাদান কি? বলো, প্রাথমিক প্রাচীরের মূল উপাদান কি? তাহলে প্রাথমিক প্রাচীর লিখে দাও। তাহলে প্রাথমিক প্রাচীরটা কি দ্বারা গঠিত? বলো, প্রাথমিক বা মুখ্য প্রাচীরটা সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে লিখে দাও, প্রধান উপাদান লিখো। প্রধান উপাদান কি বলো? সেলুলোজ। আচ্ছা, মধ্যবর্তী বা ল্যামেলার প্রধান উপাদান কি? হ্যাঁ, লিখে নাও, ক্যালসিয়াম। ও ম্যাগনেসিয়াম, তাই তো? আচ্ছা, গৌণ প্রাচীরের প্রধান উপাদান কি বলো? সেলুলোজ থাকবে। সেলুলোজ দেখেছো? হয়েছে? দেখো, তাহলে আমরা কোষ প্রাচীরকে, কোষ প্রাচীর বা কোষ প্রাকার শুধুমাত্র কোন কোষে পাবো? উদ্ভিদ কোষে পাবো, তাই তো? এই উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বা কোষ প্রাকার, কোষ প্রাচীর বা কোষ প্রাকারকে আমরা কটা স্তরে ভাগ করেছি? 3টি। প্রথম একবারে যে বাইরের স্তর কোষ প্রাচীর, নাম কি? প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর। প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর যার প্রধান উপাদান কি বলো? কোষ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি? সেলুলোজ। মধ্যবর্তী বা ল্যামেলা এর প্রধান উপাদান কি? ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট। গৌণ প্রাচীর এর মূল উপাদান কি? সেলুলোজ, হেমিসেলুলোজ ও লিগনিন দ্বারা গঠিত। এটা প্রত্যেকটা কোষ প্রাচীর, তার একটা কোষ প্রাচীরকে আবার আমরা 3টা ভাগে ভাগ করেছি। যেমন আমরা কোষ পর্দাকে যদি স্তরীয় হিসাবে দেখি, তরল মোজাইক মডেল যে ভাগ করেছে, যেমন প্রোটিন, লিপিড ও প্রোটিন স্তরে যে ভাগ করা হয়েছে, সেরকম কোষ প্রাচীরেরও 3টা। একটা প্রাথমিক প্রাচীর, মধ্যবর্তী বা ল্যামেলা, আর একটা কি? গৌণ প্রাচীর। তাহলে লিখে নাও, তোমরা লিখে নিয়েছো কোষ প্রাচীরের এগুলো। আচ্ছা, কোষ প্রাচীরের কাজটা কি দেখো? যেমন কোষ পর্দার কাজ, কোষের মধ্যে যাবতীয় কাজটাও কিছুটা একই। কি করে না, কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে পাবো, তাই আমরা উদ্ভিদ কোষ বললে কুশওয়াজ হয়। উদ্ভিদ কোষের মধ্যে উদ্ভিদ কোষীয় সমস্ত অঙ্গাণুকে প্রায় ঘিরে রাখে বলতে পারো, এটাকে কোষ প্রাচীর, এবং একটা আকৃতি প্রদান করে উদ্ভিদ কোষটিকে কোষ প্রাচীর। আমরা কোষের যাবতীয় জিনিস পড়ছি। কোষ সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয় তোমরা জানো কি? কোষ সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় সাইটোলজি। কি বলা হয় বলো? সাইটোলজি। যাতে কোষ, যেমন অণুজীব বিদ্যা কাকে বলবো? যেখানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় জীববিজ্ঞানের ভাষায় মাইক্রোবায়োলজি বা অণুজীব বিদ্যা। দেখবে যারা নার্ভ নিয়ে যেসব ডাক্তাররা পড়াশোনা করে, নার্ভ মানে স্নায়ু সংক্রান্ত, তাকে কি ডাক্তার বলা হয়? নিউরোলজি। আচ্ছা, রক্ত সংক্রান্ত তাকে কি ডাক্তার বলবো? হেমাটোলজি। তাই প্রত্যেকটা বিষয় সংক্রান্ত পড়াশোনাকে একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? যেমন কোষ সংক্রান্ত অধ্যয়নকে আমরা বলবো সাইটোলজি। কোষ সংক্রান্ত অধ্যয়নকে কি বলবো? সাইটোলজি। আচ্ছা, এটা আমাদের উদ্ভিদ কোষ গেল। এবারে আমরা যদি প্রাণী কোষে আসি, দেখো প্রাণী কোষের মধ্যে কোষ পর্দা পড়ার পরে কোষীয় অঙ্গাণু প্রাণী কোষের মধ্যে সাধারণত নিউক্লিয়াসটা থাকবে, এর সঙ্গে যেটা থাকে কোষের, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষের মধ্যে অঙ্গাণুটি, মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটি, এটি দ্বি একক পর্দা বিশিষ্ট হয়।
কি হয় বলো? মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু দ্বি একক পর্দা বেষ্টিত হয়। এবং কোষের মধ্যে যাবতীয় শক্তির যোগান দেয় এই মাইটোকন্ড্রিয়া। কোষের মধ্যে যাবতীয় শক্তির যোগান দেয় কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষের মধ্যে যে অঙ্গাণুটি কোষের সমস্ত শক্তির কোষের মধ্যে যাবতীয় শক্তির যোগান দেয় কোন অঙ্গাণু জানো? কোষের মাইটোকন্ড্রিয়া। যেমন কোষের নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তাহলে নিউক্লিয়াসকে কোষের কি বলবো বলো? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে যাবতীয় শক্তির যোগান দেয় কে বলো? মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়া এই যে সমস্ত শক্তির যোগান দেয় যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলো? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে এটিপি অণুকে জারিত করে। কোন অণুকে জারিত করে বলো? এটিপি, যার পুরো নাম কি জানো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে কি বলছে একটু মন দিয়ে শুনে নাও। কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে জারিত করে কোষের যাবতীয় শক্তির যোগান দেয়। কোষের যাবতীয় শক্তির যোগান দেয়। তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তাহলে কোষের শক্তিঘর কাকে বলবে বলো? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কোষের মধ্যে যত অঙ্গাণু আছে এর মধ্যে মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে দ্বি একক পর্দাবৃত্ত। মানে মাইটোকন্ড্রিয়ার উপরে কটা পর্দা আছে বলো? দুটো পর্দা। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি দ্বি একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু এবং কোষের যাবতীয় শক্তির যোগান দেয় কি মাইটোকন্ড্রিয়া। কোন প্রক্রিয়া? শ্বসন প্রক্রিয়া। কাকে জারিত করে? এটিপি অণুকে জারিত করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণুকে জারিত করে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয় বলো? শক্তিঘর বলা হয়। তাহলে প্রশ্ন লিখো, কাকে কেন কোষের শক্তিঘর বলা হয়? কাকে কেন কোষের শক্তিঘর বলা হয়?